প্রত্যেকের কাছেই তার মায়ের জায়গাটা খুব সেন্সিটিভ হয়, আমার কাছেও তাই। আমার কাছেও আমার মায়ের জায়গাটা খুব স্পর্শকাতর। আমি কিরকম মনের অবস্থা দিয়ে যাচ্ছি সেটা তো তুমি একবারও জানতে চাইলে না বৌদি। দিদি, আমরাও যে খুব ভালো মনের অবস্থা দিয়ে যাচ্ছিলাম তা তো নয়। আমাদের বাড়ির একজনকেও থানায় নিয়ে যাওয়া হলো, তাকে আটকে রাখা হলো, তাকে মারধর করা হলো। আর এটা শুধু তোমাদের কমপ্লেনের জন্য, তোমরা কমপ্লেন করেছিলে বলে আর তোমাদের মনে হয়েছিল বলে। তোমাদের মনে হয় কত কিছু হয়, দেখো কত কিছু হয়, কিন্তু আমাদের মনে হয় তো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কি দাম আছে বলো তো আমাদের সমাজে, কি দাম আছে? আর যাদের কোনো টাকা নেই, পয়সা নেই, শিক্ষা দীক্ষা নেই, কিচ্ছু নেই, তাদের তো সমাজে কোনো দামই নেই। আর এটা না, এটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। আশা করি তুমি তোমার মাকে খুব শিগগিরই খুঁজে পাবে, আর সঠিক অপরাধীকেও ঠিক খুঁজে বার করবে। যদিও আমার দেওর কিসের জেদে, কিসের কারণে কলকাতা ছেড়ে যেতে চাইছি না তা আমরা জানি না। আমরা ওকে অনেক বুঝিয়েছি, তাও কলকাতাতেই থাকতে চাইছে। আর আমরা এখন ফিরে যাচ্ছি, তাই তোমাকে ফোনটা করলাম। কলকাতায় কেন থাকবে ও? নিশ্চয়ই তোমাকে অপহরণ করার জন্য নয়। এইভাবে কেন কথা বলছো বৌদি? হ্যাঁ দিদি, বলতে বাধ্য হচ্ছি। দিদি, আমাদের অভাব আছে ঠিকই, আমরা খুব গরিব। তুমি এই বছরে আমাদের জন্য অনেক করেছো। আমাকে আর বাবাকে চাকরিও দিয়েছো। কিন্তু দিদি, এই শনিবার থেকে আমরা আর তোমার চাকরিটা করব না। বৌদি, কি আশ্চর্য! তুমি দয়া করে চাকরি দিয়েছো বলে সেই চাকরিটা মাথার দিব্যি দিয়ে করতে হবে তার তো কোনো কথা ছিল না। না মানে আমি কি তোমার কাছে সই করে দিয়েছিলাম যে এই চাকরিটা আমি ছাড়তে পারবো না? তা তো নয়। ও আচ্ছা, তাহলে তোমরা চাইছো ওখানে যাতে আমি আর চেম্বার না করি, তাই তো? না, তা চাইতে যাবো কেন? তুমি একজন স্বাধীন মানুষ, তুমি কোথায় ডাক্তারি করবে সেটা তোমার বিষয়। কিন্তু তোমার কাছে আমরা কাজ করব কিনা সেটাও কিন্তু আমরা স্বাধীন মানুষ হিসেবে ঠিক করতে পারি। তার মানে অপরাধটা আমারই হলো, তাই তো? এরপরে বলছো কি করে দিদি? তুমি আমার দেওরকে খুনের অপরাধে সন্দেহ করেছো, তোমার মায়ের খুনের অপরাধে সন্দেহ করেছো। তোমার বাড়ির লোক ওকে হেনস্থা করেছে এবং তুমি তোমার বাড়ির লোকেরই পাশে আছো, তারপরেও বলছো আমরা এরকম কেন করছি, আমরা বদলে গেছি। তুমি এই বছর আমাদের জন্য অনেক করেছো দিদি, অনেক। এরকম কেউ কারোর জন্য করে না, মানছি। তবে আরেকটা কথাও জেনে রাখো দিদি, এই বছরে তুমি যা কিছু করেছো তোমার ওই একটা কথায় সবকিছু শেষ হয়ে গেছে। এখন শুধু আমাদের মনে হচ্ছে যে তোমার কাছ থেকে আমরা যা কিছু নিয়েছি দুহাত পেতে, কবে সেটা আমরা ফেরত দিতে পারবো। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ঈশ্বর যেন তোমার সব ঋণ শোধ করে দেওয়ার সুযোগ করে দেয় আমাদের। বৌদি, না দিদি, আর তোমার সময় নেব না, তুমি হয়তো ব্যস্ত আছো। তবে হ্যাঁ, এইটুকু প্রার্থনা করি তোমরা যেন তোমার মাকে খুঁজে পাও। আমার মা কি আর বেঁচে আছে যে খুঁজে পাবো? না দেখো, যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটেও থাকে, ভগবান না করুক, তবে এটা কিন্তু জেনে রেখো এর ত্রিসীমানাতেও কিন্তু আমাদের ছোটু কোনো হাত নেই। হ্যাঁ, আর একটা কথা কি বলতো, তুমি যে সঠিক সময় ছোটুকে চিনতে পেরেছো এর জন্য তোমাকে ধন্যবাদ। তা না হলে কত কিছু ভোগ করতে হতো তোমাকে, একটা খুনির সাথে তোমাকে থাকতে হতো দিদি। শোনো দিদি, আমার দেওরের জন্য না সোনালির মতন মেয়েই খুব ভালো। একদম ঠিক বলেছো বৌদি, শুধু সোনালির মতো মেয়েই ভালো নয়, আমি যে বইগুলো দিয়েছি সেগুলো এখন আমার অর্থহীন মনে হচ্ছে। আর ওকে বলো যেন ও গাড়ির চাকরি খুঁজে নেয়। আমি তো বারণ করেছিলাম, ও গাড়ি চালাক, তোমার বোনকে বিয়ে করে সংসার করুক, এটাই তো জীবনের লক্ষ্য হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, একদম একদম দিদি, আমি তোমার সঙ্গে না একদম একমত। একদম ওই বইগুলো না একদম অর্থহীন। ছোটুকে গাড়ি চালিয়েই খেতে হবে, আমিও সেটা মনে করি।
আমার তো মনে হয় সৎভাবে গাড়ি চালিয়ে আর আমার বোনের মতন একজন সাধারণ মেয়েকে ছোট বিয়ে করে সুখী থাকবে, ভালো থাকবে। দিদি, তোমার বইগুলো বরং ফেরত দিয়ে দেব। তুমি এমন কাউকে দিয়ে দিও বইগুলো যাকে দিলে তোমার আর অর্থহীন বলে মনে হবে না। সেগুলো যার কাজে লাগবে তাকেই দিও। ছোটুর তো আর কোনো কাজে লাগবে না, বুঝতেই তো পারছো সেটা। আর একটা কথা তোমাকে বলবো দিদি, জানো তো আমাদের মতো ঘরে না যেরকম মানায় সেরকমই ভালো। তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে একদিন ছোটুর জীবনে আসার। আসলে কি জানো তো, স্বপ্ন আর বাস্তব এই দুটোই তো কখনো মিল হয় না, তাই না? তাই যে স্বপ্নটা তুমি দেখেছিলে সে স্বপ্নটা স্বপ্নই থেকে গেল দিদি। বাস্তবের সাথে তার আর কোনো রকম মেলবন্ধন হলো না। ভালো তো, তোমার দেওর গাড়ি চালিয়ে রোজগার করবে, তোমার বোনকে বিয়ে করবে, খুব ভালো কথা। এগুলো আমাকে বলছো কেন? না, আমি তো বলতে চাইনি। তুমি তো বললে না যে ছোটুর জন্য এই বইগুলো অর্থহীন। তুমি তো বুঝতেই পেরে গেছো যে ছোটুর জন্য কোনটা অর্থময় আর কোনটা অর্থহীন। হ্যাঁ, ছোটুর জন্য গাড়ি চালানোটাই অর্থময়, তাইও গাড়ি চালানোর চাকরি খুঁজতে গিয়েছিল, কারণ ও সেটাই করতে পারে, তাইও সেটা করতেই গিয়েছিল। আর আমার বোনের মতন একজন সাধারণ মেয়েকে বিয়ে করার কথা ভেবেছে। দেখো, তোমার মতন একটা বিদ্যুষী মেয়েকে বিয়ে করে ছোটুকে সবসময় গুটিয়ে গুটিয়ে থাকতে হতো, আর আমাদেরকেও তো তোমাকে সবসময় তোয়াজ করে চলতে হতো। দেখো, তোমার সঙ্গে যে আমাদের অনেক পার্থক্য সেটা তো আমরা বুঝতে পারি দিদি। যতই তুমি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে সমানে সমানে মেশার চেষ্টা করো, আমরা তো বুঝতে পারি দিদি। তাই আজ যখন একটা সমস্যা এলো তখন কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। দিদি, আজ তোমার স্ট্যান্ডার্ডের কোনো ছেলে হলে তুমি কি ভাবতে পারতে যে সে তোমার মায়ের খুনি? তুমি এই কথাটা বলতে পারতে? পারতে না। আর ছোটুর সঙ্গে তোমার আলাপ হয়েছে কিভাবে? একটা সাংঘাতিক অবস্থাতে, যখন তুমি জেনেইছিলে যে ছোটু একজন কিডন্যাপার। সেই জন্য দিদি, ছোটুর মতন একটা ছেলেকে কিন্তু তোমার ভালোবাসা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। কারণ মনের ভেতর থেকে তোমার এই সন্দেহটা কোনো দিন চলে যেত না যে ছোটু একজন কিডন্যাপার। কোনো দিন তোমরা বিয়ে করে সুখী হতে পারতে না। যাক, সেটা যে ছোটু আগে বুঝেছিল আর আমরা পরে বুঝেছি, সেটাই মঙ্গল। আর তুমিও যে শেষ পর্যন্ত সেটা বুঝেছো, সেটা আরো বেশি মঙ্গল। যাক দিদি, আর বেশি সময় নষ্ট করবো না, আমি রাখছি। হ্যাঁ, তোমার দেওর এখানে থাকতে যে কি ব্যাপারে? এখানে কেন থাকতে চাইছে সে? বলতে পারবো না গো। তবে শহরটা তো কোনো একজন ব্যক্তি বা কোনো একজন পরিবারের কেনা নয়, যে কেউই সেখানে থাকতে পারে। ছোট নিশ্চয়ই এখানে কোনো কাজ আছে, কোনো দরকার আছে, সেই কারণেই ও থাকতে চাইছে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে। ওর কাছে কি ওর ফোনটা আছে? দিদি প্লিজ, আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ ছোটুকে আর ফোন করো না, ওর সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না, আর আমাদের সঙ্গেও তুমি কোনো রকম যোগাযোগ রেখো না, প্লিজ। দেখো দিদি, তুমি তোমার চেম্বারে যাও, আর দেখবে তুমি ওখানে ঠিক তোমার চেম্বারে কাজ করার মতন কাউকে না কাউকে পেয়ে যাবে, লোক পেয়ে যাবে তুমি। বাহ, একদিনেই সব ভুলে গেলে বৌদি। ওই যে বললাম, এই কয়েক বছর ধরে তুমি আমাদের জন্য অনেক করেছো, কিন্তু একদিনে তুমি আমাদেরকে যা আঘাত দিয়েছো না, সব অর্থহীন হয়ে গেছে দিদি। আমরা তো খুনি পরিবার দিদি, আমাদের ছেলেকে তো খুনি ভেবেছো, তাহলে এই খুনি পরিবারের সঙ্গে কি তোমাদের যোগাযোগ থাকাটা কি ঠিক হবে? তোমার লাইফে আমাদের ঢোকার কথা কি? তাই আমরা নিজেরাই সরে যাব। বলা যায় না আবার কিভাবে কোন দিন জড়িয়ে পড়বো। কিছু মনে করো না প্লিজ। দেখো, সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে তোমার সাথে এইভাবে কোনোদিনও কথা বলতে হবে। খুব ভালোবেসেছিলাম, আর হয়তো একটা ভালোবাসা তোমার জন্য আমাদের মনে থেকে যাবে। দেখা হোক বা না হোক দিদি, তুমি ভালো থেকো।
তোমার যোগ্য ছেলেকে বিয়ে করে তুমি সুখে থেকো। ছোটুর মতো ছেলেকে কল্পনায় ভালোবাসা যায়, বাস্তবে নয়। এটা নিশ্চয়ই বুঝেছ। রাখছি। বিবেকদা, আরে তুই, তোকে দেখে তো আমি অবাক হচ্ছি রে। না আমি বুঝতে পারছি না, মানে তুই আমার খোঁজ করতে এসেছিস? মনে পড়ে তোর? গাড়ি থেকে কোনো জিনিস আনতে বা দিয়ে আসতে বললে তুই তো দরজা পর্যন্তই আসতিস না। গাড়ি থেকে ওই মালগুলো আনার জন্য আমাকে অন্য কাউকে পাঠাতে হতো। কি হলো, নিজেকে ঠেকাতে পারলি? সেই তো অনেকগুলো দিন জেল খেটেই এলি। আজ আপনার কাছে অত্যন্ত প্রয়োজনে এসেছি বিবেকদা। বলে ফেল না। আমি বুঝতে পারছি না তোর মতো ভালো ছেলের আমার কাছে কিসের প্রয়োজন। না শুনলাম আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নেমেছিস। হ্যাঁ, নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেই নেমেছি। আর আমি চাই এই ঘুরে দাঁড়ানোটা আপনার হাত থেকেই হোক। মানেটা কি? মানে তুই বলতে চাইছিস তোকে এখন আমাকে এই মূল স্রোতে ফিরিয়ে দিতে হবে, তাই তো? মানে এখন তুই যা যা করছিস, লেখাপড়া করছিস, আবার হ্যাঁ আবার শুনলাম ওই ডাক্তার মেয়েটার সঙ্গে নাকি ভাব ভালোবাসা করছিস। এসব কথা আপনার বিশ্বাস হয় বিবেকদা? বিশ্বাস না করে কি করবো বল? হ্যাঁ, বিশ্বাস তো করতেই হবে। না বিশ্বাস না করে যাবোটা কোথায়? প্রত্যেকটা লোক বলেছে তোকে দেখা যাচ্ছে। মেয়েটা নাকি আবার তোর পাড়ায় চেম্বারও করেছে। তারপরে এতগুলো বছর তোর বাড়িতে গিয়ে এত হেল্প করলো। তোর বাবা, তোর বাড়ির সব লোক নাকি সেখানে আবার চাকরিও করছে। আর তার সঙ্গে তোর এত মাগো সম্পর্ক, আর তুই বলছিস কিনা? হ্যাঁ, হয়তো এই সবগুলোই হয়েছিল, কিন্তু কিন্তু এখন আমি ওকে বারণ করে দিয়েছি বিবেকদা। ও আর আমাদের বাড়িতে আসে না। আপনি দরকার পড়লে খোঁজ নিয়ে দেখতে পারেন। কিন্তু এটা যে গটাপ নয় সেটা কি করে বুঝবো?